রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। নির্বাচনের পর দেশ যখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে, তখন দেশের ভেতরের একটি মহল গণতন্ত্রের এই যাত্রাকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। আজ শ্রীমঙ্গলের জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ সরকারকে ৫ বছরের দায়িত্ব দিয়েছে, কিন্তু যারা সরকারকে পরিকল্পনা ভেস্তে দিতে চায় তারা ৭১ সালে কি করেছে তা মানুষ জানে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব। কেন ষড়যন্ত্র হচ্ছে, কারা করছে, ষড়যন্ত্রকারীদের সুদূর প্রসারী পরিকল্পনা কি, তা জানার চেষ্টা করব আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, আছেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী AKM জগলুল হায়দার আফ্রিকা। আপনাদের তিনজনকে আজকের কঠিন কথা সহজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। বলছিলাম, গণতন্ত্রের যেই যাত্রা সেটিকে বাধাগ্রস্ত করতে যেই নানা মহল থেকে ষড়যন্ত্র বিদ্যমান, সেটি নিয়ে অভিযোগ উঠেছে, সেটি নিয়ে আসলে কথা বলছিলাম। মোহাম্মদ হারুনুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রী আজ শ্রীমঙ্গলের জনসভায় বলেছেন, সরকারকে জনগণ ৫ বছরের সময় দিয়েছে এবং যারা সরকারের পরিকল্পনা ভেস্তে দিতে চায় তারা ৭১-এ কি করেছে তারা সেগুলো মানুষ জানে এবং জনগণ ঐক্যবদ্ধ থাকলে তা আসলে মোকাবেলা করা সম্ভব। এর আগেও তিনি অনেকবার এই ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন। সেই ক্ষেত্রে জানতে চাই, কারা ষড়যন্ত্র করছে বলে মনে করেন? ধন্যবাদ আজকের এই চ্যানেলের রাত্রের আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে টকশোতে অংশগ্রহণ করেছে আমাদের বর্তমান নবাগত MP সালাউদ্দিন আইয়ুবী, আমাদের জগলুল হায়দার সাহেব সহ আমাদের চ্যানেল ওয়ানের দেশ বিদেশের সকল শ্রোতাকে, দর্শককে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। এখানে আজকে যে বিষয়টি নিয়ে আপনি আলোচনার সূত্রপাত করেছেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হবিগঞ্জের একটি সমাবেশে যে উক্তিটি করেছেন, আমি বলবো যে যথার্থ করেছেন এবং দেশে যা ঘটছে সেটারই উনি প্রতিফলন ঘটিয়েছেন। এবং এখানে নিশ্চিতভাবেই বলা যায় যে কাদেরকে ইঙ্গিত করে বলেছেন, ওনার বক্তব্যের মধ্যে এটা বোঝা যাচ্ছে যে আজকে যারা সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করছে তাদেরকেই এখানে বোঝা যাচ্ছে যে ইঙ্গিত তাদের উদ্দেশ্যেই করা হয়েছে। তো আসলে এই ঘটনা যদি সত্যতা আপনি যাচাই করতে যান, সারা দেশে যে বিশৃঙ্খলাগুলো ঘটছে এগুলোর সাথে জামাত ইসলামের একটা সরাসরি সম্পৃক্ততা আছে, সরাসরি। আমি যদি উদাহরণ হিসেবে বলতে যাই, চাঁপাইনবাবগঞ্জের আমার নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার ঘটনা দিয়ে, তা আমি তার একেবারে জলজান্ত আপনাকে ডকুমেন্টারি উদাহরণ আমি দিতে পারবো। যেমন চাঁপাইনবাবগঞ্জে আপনার একটা ঘটনা, আমাদের জাতীয় মহাসড়ক আমাদের সোনা মসজিদ পোর্টের সাথে সংযুক্ত, আপনার মহানদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন সেতু, সেই সেতুতে নির্মাণ করা হয়েছে 93-তে। সেই সেতু টোল আদায় হচ্ছে। এখন জামাত ইসলামী নির্বাচনের সময় ওখানকার MP প্রার্থী ছিল, সে বলেছে আপনাদের টোল মাফ করে দেবো। এখন এটাকে কেন্দ্র করে নির্বাচিত হয়েছে, এইটাকে কেন্দ্র করে টোল মাফ করতে হলে সরকারের কাছে এসে পার্লামেন্টে আপনি কথা বলেন, সরকারের কাছে দাবি জানান। এইটা বাদ দিয়ে DC অফিস ঘেরাও, এক্সএন অফিস ঘেরাও, রাস্তা অবরোধ করে রাখা, গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া এবং এইরকম ঘটনা কয়েকদিন করেছে, যার ফলশ্রুতিতে ওইখানকার ডেপুটি কমিশনারের কিংবা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর টোল বন্ধ করা বা টোল ফ্রি করে দেওয়ার তাদের কোনো ক্ষমতা নাই। তো এই যে আপনার একটা জাতীয় মহাসড়ক, এই জাতীয় মহাসড়কে আপনি এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে একটা জনদুর্ভোগ তৈরি করলেন, এটা আমি একটা উদাহরণ দিলাম। আরও একটা আমার এলাকার উদাহরণ দিই আপনাকে, যে আমাদের ওইখানে একটা ব্রিজ নির্মাণ গত 2 বছর আগে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু দুই দিকে অ্যাপ্রোচে প্রায় 200 মিটার মতো আপনার অ্যাপ্রোচের মাটির কাজ হয়নি। এইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টিতে এসছে, আসার পরে সরাসরি আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উনি
আকস্মিকভাবে সেইখানে পরিদর্শন করে ওইখানে যে জটিলতা ছিল জমি অধিগ্রহণ নিয়ে, জমি অধিগ্রহণে যারা আপনার জনগণ টাকা পয়সা পায়নি, এই বিভিন্ন সমস্যা ছিল, সেগুলো উনি নির্দেশ দিয়ে এসছেন, কমিটি করে দিয়ে এসছেন, বলেছে 1 মাসের মধ্যে এই ব্রিজ চালু করতে হবে। সেই অনুযায়ী আপনার অর্থ বরাদ্দ হয়েছে, কাজও শুরু হয়েছে। এখন দেখি যে ওইখানে গিয়ে যখন কাজ প্রায় শেষ পর্যায়ে, জুন মাস, আপনার এই মাসের মধ্যে শেষ করতে হবে, একেবারে শেষ পর্যায়ে, এখন ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তাটা হচ্ছে 12 ফিট চড়া, মূল রাস্তাটা হচ্ছে 12 ফিট চড়া, এবং 12 ফিট চড়া ব্রিজ আছে আপনার বেশি চড়া, কিন্তু রাস্তার 12 ফিট চড়া হবে, দুদিকে শোল্ডার থাকবে। এখন জনগণ ওখানে গিয়ে বিপুল, আপনি এখানে আমি ফেসবুকে দেখাতে পারবো, বিপুল পরিমাণ জনগণ যে বলছে আমরা কোনো কিছু মানি না, ব্রিজ যতখানি চড়া আছে রাস্তা ততখানি চড়া করতে হবে, ওনাদের 20 ফিট চড়া করতে হবে। এখন 20 ফিট চড়া করবে কোত্থেকে? আপনার মূল রাস্তায় চড়াই হচ্ছে আপনার 12 ফিট, টেন্ডারে আছে 12 ফিট, কন্ট্রাক্টর কোত্থেকে করবে? কোনো কিছু মানি না, কোনো কিছু বুঝবো না। এখন ওখানে স্বাভাবিক এমন একটা মব তৈরি করেছে যে সেখানে ইঞ্জিনিয়াররা যেতে ভয় করছে, যে ওখানে নিয়ে গিয়ে জনগণ, তারপর সেখানে সাংবাদিকরা গিয়ে যখন প্রশ্ন করেছে, সাংবাদিকরা সমস্ত কাগজপত্র পেপার দিয়েছে, এবং এটা নিয়ে একটা মানে আমি বলবো যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। আপনার, আমি এটা শুধু আমার নির্বাচনী এলাকার আপনাকে ঘটনা বললাম। তো এই সমস্ত ঘটনাগুলো আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়েছে কি আপনার, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণ আনা দরকার। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ফেক নিউজ এবং অসত্য তথ্য দিয়ে মানুষের মধ্যে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই জন্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এটাকে যারা শেয়ার করছে, আমি মনে করি সময় এসছে যত দ্রুত সম্ভব এটা আইন করে এদের ব্যবস্থা গ্রহণ করা। এটা রাষ্ট্রের জন্য ক্ষতি হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে 71-এর যে প্রসঙ্গ টেনেছেন, এবং আমরা জানি 71-এ কার কি ভূমিকা ছিল, সেই ক্ষেত্রে আপনি যে বললেন জামায়াত ইসলামের যে ষড়যন্ত্রের কথা আমরা বলছিলাম, ষড়যন্ত্রকারীদের কথা প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, আপনিও বলেছেন সেখানে আসলে জামায়াত ইসলামের কথাও বলছে। তাদের কি কোনো সুদূর প্রসারী পরিকল্পনা দেখতে পাচ্ছেন? না, ছোট্ট করে জানতে চাই। জামায়াত ইসলামের বিষয় তো এটা সবাই আমরা জানি যে 71 সালে এদেশের মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে কার সাথে? পক্ষ তো ছিল একটা, যুদ্ধতে এক পক্ষ হয় না, আর একটা পক্ষ লাগে, তার একটা পক্ষের সাথে যুদ্ধ করেছে না? তো স্বাভাবিক কারণে যুদ্ধ কাদের সাথে করেছে এটা সারা দেশে ইতিহাস স্বীকৃত, সারা দেশের মানুষ জানে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার বর্তমানে জামাত ইসলাম একটা রাজনৈতিক দল। এখন জামাত ইসলাম রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামের কর্মকাণ্ড, বিরোধী দলের একটা দায়িত্বশীল যে ভূমিকা, আপনি এখন ইসলামী ব্যাংকের মানে 99% কর্মচারী বলেন, কর্মকর্তা বলেন, সবই জামাত ইসলামের নিয়োগপ্রাপ্ত। এটা তো জামাত ইসলামের সেখানে কোনো শেয়ার নাই। তো আপনি জামাত ইসলামের আজকে বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের বলতে ব্যাংকগুলোর অবস্থা অত্যন্ত খারাপ করে গেছে বিগত সরকারের আমলে, তার মধ্যে ইসলামী ব্যাংকও একটা। তো সরকার যদি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, আপনার 1/11-এর পরে না, এই যে আপনার ইউনূস সরকারের সময় কিন্তু ইসলামী ব্যাংক দখল হয়নি? যারা দখলে ছিল তাদেরকে উৎখাত করে তারা দখল নিয়েছে। সরকার এই প্রতিষ্ঠানগুলোকে আপনার শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়, কিন্তু এটাকে কেন্দ্র করে কি হচ্ছে? এটাকে কেন্দ্র করে সারা দেশে একটা অস্থিরতা তৈরি করা হয়েছে। এখানে জামাত ইসলামের অনেকের ওখানে টাকা মজুদ আছে, তাদের অ্যাকাউন্ট আছে, তাদের আত্মীয় স্বজনরা গিয়ে ব্যাংকের সামনে হইচই করছে, যেটা আইনে বলা আছে যে আর্থিক প্রতিষ্ঠানের সামনে এই ধরনের কোনো কিছু করা যাবে না। তো এই যে আপনার বিশৃঙ্খলাগুলো হচ্ছে, এই বিশৃঙ্খলা শুধু তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে এটাকে অস্বীকার করার মতো। এটা আপনি ডকুমেন্টারি, আপনি গণমাধ্যমে দেখেন, আজকে ইলেকট্রনিক্স মিডিয়ায় দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, এগুলো একেবারেই প্রতিষ্ঠিত। ইভেন আমি বলবো পার্লামেন্টের কথা আমি বলবো যে পার্লামেন্টে আজকে মানে মোর দ্যান 80% মেম্বার হচ্ছে নতুন। তো সুতরাং এখানে পার্লামেন্টে তো কিছু পরিচালনার ক্ষেত্রে, আমি কালকেও দেখলাম আমাদের মাননীয় স্পিকার আপনার রুলিং দিচ্ছে। তো পার্লামেন্ট তো পরিচালনার জন্যে আপনার আমাদের পার্লামেন্টের কার্যপ্রণালী, সংসদের কার্যপ্রণালী বিধি আছে, সংবিধান আছে। সরকার যে কোনো বিষয়ে 300 বিধিতে বিবৃতি দেওয়ার পর, আমি পার্লামেন্টে 4 বার এমপি ছিলাম, সরকারি দলের যে কোনো বিষয়, সেটা সরকারি দল বিরোধী দলকে আক্রমণ করা হতে পারে, বিরোধী দলের উদ্দেশ্য হতে পারে, সেই ক্ষেত্রে পরিষ্কার বলা আছে ওই বিধিতে যে এই বিষয় নিয়ে কোনো বিতর্ক হবে না। অথচ দেখা গেল যে আপনার জিশানের ঘটনাকে কেন্দ্র করে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিল, তারপরে আমাদের আপনার সংসদের বিরোধী দলের উপনেতা আপনার ডক্টর তাহের, উনি দাঁড়িয়ে ওটার উপর ফ্লোর চাইলো। এখন ফ্লোর না দিলে সংসদ হচ্ছে সব দাঁড়িয়ে যাচ্ছেন। তো মিনিমাম তো আপনার এগুলোর ক্ষেত্রে আপনি বিরোধী দলের এই বক্তব্যটা দেওয়ার, জিশানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বিবৃতি দিয়েছে, আপনি তারপরে ওইটার প্রতিবাদ করার ক্ষেত্রে আমরা বহু স্কোপ আছে সংবিধানের কার্যপ্রণালী বিধির মধ্যেই সংসদের। আপনি ওটাকে বলার অন্য সময় যখন বক্তব্য সুযোগ পাবেন আপনি বলেন, পয়েন্ট অফ অর্ডার নিয়ে বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু 300 বিধির পরে আমি আমার এতে দেখিনি যে এর আগে আওয়ামী লীগ বিএনপির সময় অনেক হয়েছে, টেবিল ছুড়াছুড়ি হয়েছে, কিন্তু 300 বিধিতে সরকার বিবৃতি দেওয়ার পর কখনোই স্পিকার
অপোজিশন বেঞ্চকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করার কোনো সুযোগ দেয়নি। জি এখন বিএনপি আপনারা আজকে অনেকেই বলছেন বিএনপি, তার কারণ আমরা একটা রক্তপাতের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন এসছে। এই রক্তপাতের মধ্যে দিয়ে পরিবর্তনের ফলে স্বাভাবিক কারণ এটা আমাদের সবার দায়িত্ব। আন্দোলন সংগ্রামের অংশীদার কিন্তু জামাত ইসলামও। সুতরাং আমাদের সবার দায়িত্ব যে ভঙ্গুর গণতন্ত্র, ভঙ্গুর অর্থনীতি, এটাকে একটা জায়গায় নেওয়ার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা লিমিটের মধ্যে থাকা দরকার। নিশ্চয়ই। আমাদের লিমিট ক্রস করা কারোই উচিত হবে না। জি, সালাউদ্দিন আইয়ুবী, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এর আগে বলেছেন বিএনপি প্রত্যেকটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। তিনি আরো বলেছেন বিএনপির সময় ফুরিয়ে আসছে, সরকারের বয়স মাত্র 4 মাস। সেক্ষেত্রে বিএনপির সময় ফুরিয়ে আসার মতো কি কোনো ঘটনা বা তেমন কিছু কি ঘটেছে, নাকি আসলে বিএনপিকে চাপে রাখতে এমন বক্তব্য দিয়েছেন তিনি? আপনার মতামত কি বলেন? দেখো, ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত দর্শকবৃন্দ। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকএস সেন্সেশন ওয়াটার ক্লোজেট। যারা দেখছেন, যারা দেখবেন, মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা তিনি প্রথমত যে কথাটি বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে বিএনপি তার কার্যক্রম দিয়ে এটা প্রমাণ করেছে যে তাদের আচরণ, সিদ্ধান্ত, বাস্তবায়ন প্রক্রিয়াগুলো একেবারে ফেসিস্টদের সাথে মিলে যায়। যেমন এখন এখানে হারুন সাহেব তো সম্ভবত জেলা পরিষদের প্রশাসক হয়েছেন। এই যে জেলা পরিষদের প্রশাসক সহ সিটি কর্পোরেশনে যে সকল জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটা কোনোভাবেই কোনো দিক থেকেই স্বৈরাচার বা ফেসিবাদের প্রক্রিয়ার বাইরে হয়নি, একবারে সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে। এখানে শুধু এটা নয়, বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছেন, বাংলাদেশের মানে কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে এরকম একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, এরকম এর আগে কখনো হয়নি। এই যে মানে সরাসরি সিদ্ধান্ত নিয়ে দলীয় লোকজনকে বিভিন্ন জায়গায় পদায়ন করে, এবং এমনও হয়েছে বেশিরভাগ জায়গায় দেখা গেছে যিনি আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচন করবেন তিনি এখন সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। সুতরাং তিনি তো এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করবেন এই নির্বাচনটা কোনোভাবে যাতে নিরপেক্ষ, স্বচ্ছ, সুন্দর হতে না পারে, আর একটা প্রক্রিয়া মেনটেন করে হয়তো তিনি পদত্যাগ করবেন, পরে আবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। তাহলে বোঝা যাচ্ছে এই প্রক্রিয়াটাই তো অবলম্বন করেছিল ফেসিস্টরা। তারা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে। দ্বিতীয়ত হলো, দেখেন স্বৈরাচারদের বা ফেসিবাদের বৈশিষ্ট্য কী ছিল? তারা দেশে গুম কালচার চালু করেছিল, তারা দুর্নীতিকে প্রমোট করেছিল, দুর্নীতির মহারাজ্য তৈরি করেছিল। একই সাথে তারা মানে এই সমাজটাকে সুন্দর করার জন্য আমরা মানবাধিকার কমিশনের যেই ভূমিকাটা থাকে সেই ভূমিকাটাকে একবারে নিষ্ক্রিয় করে দিয়েছিল। ঠিক একই কায়দায় 133টি যেই অধ্যাদেশ সংসদে উপস্থাপন হয়ে সেগুলো আইনে পরিণত হওয়ার কথা ছিল, মৌলিকভাবে যেগুলো ফেসিবাদ চর্চা করতো সেগুলো বাদ দিয়ে বাকিগুলো কিন্তু তারা আইনে পরিণত করেছে। দুর্নীতি দমন কমিশনকে তারা আইনে পরিণত করেনি, তারা গুম কমিশনকে আইনে পরিণত করেনি, সংস্কার কমিশনকে আইনে পরিণত করেনি। তারা মৌলিকভাবে মানে যেই কাজগুলো ফেসিবাদরা করার মধ্যে দিয়ে তারা নিজেরা ফেসিবাদের জায়গায় এসে উপনীত হয়েছিল, তারা এগুলোকে জিয়ে রেখেছে, এগুলো সংশোধন করেনি। দেখেন এই যে বাজেট হয়েছে, বাজেটেও দুর্নীতি দমন কমিশনে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। গত সেশনের চেয়ে বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে, পার্সেন্টেজ আকারে তো কমাইছে, টাকার অঙ্কে খুব স্বাভাবিকভাবে সেখানে কমে এসেছে। তার মানে দুর্নীতিটাকে তারা প্রমোট করার চেষ্টা করছে। দুর্নীতিবাজদের ধরার যে প্রক্রিয়া, হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা যে পাচার হয়েছে সেগুলো উদ্ধারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া স্বচ্ছ করার জন্য সেই প্রক্রিয়া তারা যাচ্ছে না। একেবারে স্পষ্ট এই পদ্ধতিগুলো দেখে একটা কথা প্রধানমন্ত্রী এখানে বলার চেষ্টা করেছেন, শ্রীমঙ্গলে যে দেশের ভিতরে কারা বাধাগ্রস্ত করছে। দেখুন, সরকার যদি চায় যে তার কোনো সমালোচনাই করা যাবে না, তাহলে এটা তো একেবারে ফেসিবাদের মানে সর্বশেষ প্রক্রিয়া, যেটা সেটা কোনো কথাই বলা যায় না সরকারের বিরুদ্ধে। সরকার তেলের দাম বৃদ্ধি করেছে, এটাকে বিরোধী দলের বলার দায়িত্ব নয় জনগণের পাশে থেকে এই তেলের দাম যাতে বৃদ্ধি না করে। সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, তারপরে গ্যাসের দাম বৃদ্ধি করেছে, এলপি গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এই যে বাজেটে সাবানের মূল্য বৃদ্ধি পেয়েছে, রডের মূল্য বৃদ্ধি পেয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে আবাসন খাতে যে খরচগুলো হয় এর অধিকাংশ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। এ কথাগুলো বিরোধী দল বলবে না? এগুলো যদি বলতে না পারে তাহলে বিরোধী দলের দায়িত্বটা কী? সরকার খুচরা ব্যবসায়ীদের উপর 0.20 হারে কর নির্ধারণ করেছে। এটাতে কোটি কোটি মানুষ হয়রানির শিকার হবে। এই কথাটা কি সরকারকে বিরোধী দল হিসেবে বলা উচিত নয়? সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে
বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় কি সরকার নেবে না? এই কথা কি সরকারকে বলবে না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বারবার আমরা দেখেছি। ডিমের দাম সীমার বাইরে চলে গেছে, বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, পরবর্তীতে কমেছে, কিন্তু যখন বৃদ্ধি পেয়েছে তখন সরকারের দলের দায়িত্ব সীমান্ত নিয়ে যে অস্থিরতা চলছে, উন্মাদনা চলছে, সে উন্মাদনা দূর করার জন্য সরকারকে বিরোধী দল ভূমিকা রাখার যেটুকু দরকার সেটুকু করবে। তারা মিছিল করেছে, কথা বলেছে। এই কথাগুলো যদি বলতে না দেওয়া হয় তাহলে দেশে গণতন্ত্র আছে বলে বলা যায় না। আমরা সংসদে বলার চেষ্টা করি, যখন সংসদে বলার সুযোগ না দেওয়া হয় তখন আমরা বাইরে এসে সমাবেশ করে, সভা করে এটা বলার চেষ্টা করি। জি, আপনাকে ধন্যবাদ। একেএম জগলুল হায়দার আফ্রিক, আপনার কাছে আসতে চাই। প্রধানমন্ত্রী একাধিক বক্তব্যে বলেছেন তিনি দায়িত্বে থাকলেও বিভিন্ন ষড়যন্ত্র পরিকল্পিত বাধার কারণে অস্বস্তি অনুভব করেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন দেশের ভেতরে এবং বাইরে কিছু মহল বাংলাদেশকে বিতর্কিত অবস্থানে নিতে এবং সরকারের কার্যক্রম ব্যাহত করতে চায়। একজন রাজনীতি বিশ্লেষক বলুন বা একজন আইনজীবী হিসেবে আমি একটু জানতে চাই, সমালোচনা এবং ষড়যন্ত্র এই দুটি বিষয়ের মধ্যে আসলে পার্থক্য কিভাবে বুঝবো? ধন্যবাদ। প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা আজকে রাখলেন শ্রীমঙ্গলে, আমি এটাকে একবারে অমূলক মনে করি না। আমাদের দেশে অতীতে রাজনীতিতে আমরা দেখলাম যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছে যারা বিরোধী দলে থাকে, তাদের একটা লক্ষ্যই থাকে সরকারকে বিচলিত করা, সরকারকে সুষ্ঠুভাবে কাজ করতে না দেওয়া। এটা আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পরপর একটা সুন্দর দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। উনি বিরোধী দলের নেতাদের বাসায় গেছে, বাসায় গিয়ে তাদের সাথে বসছেন, আলাপ করছেন। এটা একটা আমাদের এই গণতন্ত্রের উত্তরণের একটা সুন্দর দৃষ্টান্ত আমি মনে করি। তারপরে সংসদ বসার পরপরই জামাত ইসলাম এবং তারা যে 10 দল কি 11 দল, তারা কিন্তু সাথে সাথে আন্দোলনের ডাক দিয়ে দিলেন, বিভিন্ন জায়গায় সমাবেশ করলেন। তারা সরকারকে শান্তি সাথে মানে সুশৃঙ্খলার সাথে এই রাষ্ট্র পরিচালনা করতে দেবেন এমন একটা ভাব কয়েকদিন ওনারা দেখাচ্ছেন। তো এইটা কিন্তু এটা গ্রহণযোগ্য হতে পারে না, আমরা এটা আশা করি না। আমরা চাই নির্বাচনের মাধ্যমে জামাত এবং জামাতের নেতৃত্বে এই 11 দল ক্ষমতায়, আর বিরোধী দলে তারা প্রায় 70টার উপরে সিট পাইছে। তাদের কিন্তু একটা দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত এই ক্ষেত্রে। আইসেই যদি বলে যে আমরা সরকারকে শান্তিতে কাজ করতে দেব না, বিভিন্ন জায়গায় সমাবেশ করে, এটা ঠিক না। সরকারকে আমরা দেখি আগে যে সরকার কি করতেছে। মাত্র তো 4 মাস হইল। এটা তো মানে তাদের কাজ করার যে সুযোগটা, এই সুযোগটা তারা অ্যাভেল করুক এবং তারা কাজ করতে থাকুক। বাজেটটা মাত্র এই 3 দিন আগে তারা বাজেট ঘোষণা করেছেন সরকার। এই বাজেটে ভালো দিক আছে, আবার আশঙ্কার দিকও আছে। এখন আমরা যদি খালি সমালোচনাই করি, সমালোচনা অবশ্যই এটা গণতন্ত্রের একটা সৌন্দর্য, সমালোচনা করা। সরকারকে তো সমালোচনার জন্য সমালোচনা করা উচিত না। সমালোচনাটা করুক, কনস্ট্রাকটিভ সমালোচনা করুক, গঠনমূলক সমালোচনা করুক। যেই সমালোচনাটা সরকারকে সঠিক পথ দেখাবে সেই সমালোচনাটা করুক, কিন্তু সমালোচনার জন্য সমালোচনা না, যেটা আমরা অতীতে দেখে আসছি। এই কাজ বারবার হয়েছে। তো এখন আপনার আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর যে উৎকণ্ঠা, এই উৎকণ্ঠাটা আমার বিশ্বাস জামাত ইসলাম সহ বিরোধী দলে যারা আছেন তারা এই জিনিসটা তাদের নোটিশে নিয়ে তারা সঠিকভাবে কাজ করবেন, সরকারকে পথ দেখানোর চেষ্টা করেন, সঠিক সমালোচনা করেন। সমালোচনার জন্য সমালোচনা করেন না, বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করবেন না। কারণ আমরা অতীতে সবাই জানেন যে দীর্ঘ 16টা বৎসর একটা অগণতান্ত্রিক পরিবেশে আমরা এই দেশটা পরিচালিত হয়েছে, যার থেকে মুক্তির জন্য দেশের আপামর্জনার সাধারণ আন্দোলনে নামতে হয়েছে।
আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, আমার দল করছে। আমরা চাই সবাইকে ধৈর্য ধারণ করে প্রতিহিংসার আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণভাবে মানুষের জন্য, দেশের জন্য যেন আমরা সবাই কাজ করি, এবং বিরোধী দলের সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করা এই ক্ষেত্রে উচিত, সংসদে এবং সংসদের বাইরে। জি, সালাউদ্দিন আইয়ুবী, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে আরও কিছু মন্তব্য রেখেছেন, যেমন সময় খুব সীমিত, এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে, বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না। তার এই মন্তব্য ঘিরে আপনার কাছে প্রশ্নে আসবো, তার আগে একটু বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজের আজকের অনুষ্ঠানে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছিলেন সেটি ঘিরে সালাউদ্দিন আইয়ুবী আপনার কাছে প্রশ্ন রাখবো, যেটি উনি বলেছেন যে এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে, বিএনপি সময় সীমিত, সেই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুতি নিতে হবে, বিএনপি সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং পরবর্তী নির্বাচনেও আসলে জনগণই ভোটের মাধ্যমে নির্ধারণ করবে আসলে কে ক্ষমতায় যাবে, বিএনপিকে সুযোগ দেবে কিনা। সেক্ষেত্রে জামায়াতে ইসলামী কি বিএনপিকে সুযোগ দেওয়া বা না দেওয়ার কোনো অধিকার রাখে কিনা? দেখুন, বাংলাদেশের জনগণ এবার যে ভোট দিয়েছে, ভোটে একেবারে স্পষ্টত 32 থেকে 35% জনগণ জামাত ইসলামের সাথে আছে। ভোটের রেজাল্ট যদি আপনি দেখেন, তো ভোটের এই রেজাল্টের পাশাপাশি সময়ের পরিক্রমায় আমরা মনে করছি চলমান এই 4 মাসের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামগ্রিক বিবেচনায় মানুষ বিবেচনা করছে যে যদি এই দেশকে শান্ত, এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়, বিকল্প দরকার। সবচেয়ে বড় জনগণের প্রত্যাশায় হোঁচট খেয়েছে আমি বলবো যে সংস্কার প্রক্রিয়ায় বিএনপি প্রথম দিনই সংস্কার প্রক্রিয়াকে অস্বীকার করেছে। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে এবং গণপরিষদ বা সংস্কার প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করার জন্য যে শপথ নেওয়া দরকার ছিল, সেই শপথ না নিয়ে, তো এটা জনগণ বুঝেছে যে জুলাই সংস্কারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এখনও বাধাগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই এটা মানে আরও স্পষ্ট হয়েছে, গত 4 মাসে একটা সংস্কারও এখন পর্যন্ত হয়নি। বরং বাংলাদেশের সবচেয়ে বড় আস্থার জায়গা বিচার বিভাগ যে আলাদা করার প্রক্রিয়া ছিল, সে আলাদা করার জন্য সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এই সচিবালয়কে এই সরকারের বিশেষ অর্ডারের মধ্যে দিয়ে বাতিল করা হয়েছে। এই যে প্রক্রিয়াগুলো, তাতে স্পষ্ট বোঝা যায় যে জনগণ এই সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা আমরা বিরোধী দল হিসেবে আমাদের পক্ষ থেকে জনগণের পাশ থেকে আমরা এটা বুঝি। আমরা জনগণের কাছে রেগুলার যাই, কথা শুনি, বুঝি, তাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন করছি। জনগণের রাজপথে অংশগ্রহণ দেখে আমরা বুঝতে পারছি যে জনগণ আমাদের পাশে। আমরা যতটুকু পাচ্ছি, আমরা তো উনি বলেছেন আমরা বেশ কয়েকটা সমাবেশও করেছি, পাচ্ছি জনগণের রেসপন্স দেখে বুঝতে পারছি যে জনগণ এই জায়গা থেকে হতাশ। এই হতাশার জায়গা থেকে আমরা সরকারকে সতর্ক করছি যদি সংশোধন না হয়। জামাত ইসলামী তো বলেনি যে আপনি আজকে নেমে যান, আমরা বলছি সংশোধন হন। সংশোধনের জায়গাগুলোতে মৌলিক বেশ কিছু ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি বিভিন্ন সময়। পার্সোনালি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা হয়েছে, সংসদে এই বিষয়ে নোটে আনা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে বলা হয়েছে। এরপর পরে রাজপথে এসে রাজপথের ময়দান থেকে সম্মানিত আমির জামাত বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান এবং অন্যান্য 11 দলের নেতৃবৃন্দ সেখানে বলেছে। সুতরাং এইটাই আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া, এইটাই যথাযথ উপায় যে আপনি সরকারকে তার ভুলগুলো ধরিয়ে দিবেন, সতর্ক করবেন এবং সতর্কতার জন্য আলটিমেটাম দিবেন। জি, এবং আপনি বিরতির আগে বলছিলেন যে সমালোচনা করলেই কি সেটি ষড়যন্ত্র হবে কিনা, যে বিষয় আমি এই কথা বলিনি, এটা এই প্রসঙ্গ আমার কাছে আসে না। আপনি তখন বলছিলেন যে আমরা কোনো একটা সমালোচনা করব, এটা আমার দায়িত্ব। আসলে ষড়যন্ত্রের কথা বা অন্য ওই প্রসঙ্গের দিকে যায় কিনা আপনি সেটা নিয়ে বলছিলেন, আমি যতদূর ভুল না করে থাকি। সেক্ষেত্রে প্রশ্নটা আসলে এমন যে সরকারও কি আসলে পরিষ্কার করা দরকার যে কারা কিভাবে বা কোন কর্মকাণ্ডের মাধ্যমে সরকারের যেই পরিকল্পনা ধ্বংস করার চেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে, তাদেরও কি, তাদের পক্ষ থেকেও কি পরিষ্কার করা দরকার কিনা? আমি তো মনে করি সরকারের হাতে এখন অসীম ক্ষমতা, তাদের 2/3 মেজরিটি আছে, তারা চাইলেই যে কোনো কাজ করতে পারে। কেউ যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা আইনজীবী দুইজনই আমার এখানে বড় মানের আইনজীবী, ওনারা খুব ভালো করে জানেন এটা তো খুবই কগনিজেবল অফেন্স যে যিনি ষড়যন্ত্র করে তাকে মানে এখনই ধরা সম্ভব। তাকে এবং তাদেরকে ধরুক, সরকার ধরে নিয়ে এসে জনগণের সাথে মোচন করুক। প্রধানমন্ত্রী একটা খোলা ময়দানে বড় সমাবেশে একটা বক্তব্য দিবে আর এটার কোনো ফার্দার অ্যাকশন হবে না, এটা প্রধানমন্ত্রীর জন্য তো মারাত্মক, আমি মনে করি যে ডিসক্রেডিট।
উনার উচিত হবে কালকেই অ্যাকশনে যাওয়া। কার ব্যাপারে? যদি জামাত ইসলামে হয়, জামাত ইসলামের আমিরকে কালকে ধরুক, ধরে সমস্যার সমাধান করুক, তাকে দিয়ে কিভাবে সংশোধন করা যায় সংশোধনের আওতায় নিয়ে আসুক। আমি তো জামাত ইসলামের একজন কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য হিসেবে তার সাথেই থাকবো, প্রধানমন্ত্রীর সাথেই থাকবো। যদি জামাতের আমির ষড়যন্ত্রকারী হয়, তাকে গ্রেফতার করা হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। অথবা তিনি যে কথা বলেছেন এটা যদি কোনো ভিত্তি না থাকে, তাহলে নিজে নিজে ক্ষমা চেয়ে সেখান থেকে ফিরে আসুক। জি, মোহাম্মদ হারুনুর রশিদ, ৭১-এ আমরা দেখেছি বিদেশি শক্তির সঙ্গে মিলে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে দেশের ভেতরের একটি মহল। দেশে স্থিতিশীল যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করার কথা সবসময় বলি, সেই ক্ষেত্রে এখনো কি ওই স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে দেশি বিদেশি শক্তির মিলিত কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? জি, আমি সে প্রসঙ্গে যাচ্ছি। তার আগে আমাদের নবাগত সংসদ সালাউদ্দিন আইয়ুবী যে এতক্ষণ দুবারে পরপর সময় দিয়েছেন, উনি বলছেন যে বর্তমান সরকারের আচরণে বা বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ওনারা ক্ষুব্ধ। উদাহরণ হিসেবে বলেছে যে জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক এই জায়গাগুলোতে এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অধ্যাদেশ জারি করা হয়েছিল এবং সেই অধ্যাদেশের আলোকে অন্তর্বর্তীকালীন সরকার এই পরিষদগুলো ভেঙে দিয়েছিল, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, এবং সেইখানে আপনার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল কাদেরকে? সরকারি আমলাদেরকে। এখন তো একটা নির্বাচিত সরকার এসছে, এখন সেখানে ওনারা কি কোনো অপশান দিয়েছে? স্বাভাবিক কারণেই এই অন্তর্বর্তীকালীন সময় নির্বাচন না হওয়া পর্যন্ত সেখানে তো সরকারি দলের লোককেই দিবে, এটিই স্বাভাবিক। এবং সেখানে তারা তাদের কার্যক্রম, সরকারের যে পলিসি, সরকারের যে উদ্দেশ্য কাজ করবে। এবং সরকার, স্থানীয় সরকার থেকে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তার মধ্যে এই বছরই আপনার শেষ নাগাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে, তারপরে আপনার সিটি কর্পোরেশন হবে, পৌরসভাগুলো হবে। যত দ্রুত সম্ভব এগুলো হওয়া জনগণের জন্যই প্রয়োজন, কারণ এগুলোতে আপনার এখনও পূর্বের বহাল তবিয়তে রয়েছে। এখন এখানে আপনি যদি বলেন সরকারের আচরণের সিদ্ধান্ত, এখন সরকার আপনার আপনি একদিকে বলছেন যে লামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, আবার জিসান যখন আপনি বললেন নিখোঁজ হলো, আপনার জামাতের আমির বলে বসলো যে আবার সরকার গুমের সংস্কৃতি ফিরে যাচ্ছে। তো সরকারের তো উচিত যত দ্রুত সম্ভব তার ঘটনাটি জনসমক্ষে প্রকাশ করা। এখন সেটা জামাত ইসলামের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, এইটা কিন্তু বিবেচ্য বিষয় নয়। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি আপনার উনি যে কথা দিয়েছে কারণ সরকারের আচরণে ক্ষুব্ধ হচ্ছেন, আমি আপনাকে আমার এলাকার উদাহরণ দিব। আমি সারা বাংলাদেশে যাব না, আমার এলাকার যা আপনার উদাহরণ পাবেন একই উদাহরণ সারা বাংলাদেশের। বিগত সরকার, ইউনূস সরকারের সময় আপনার জামাত ইসলাম শিক্ষা এবং স্বাস্থ্য বিভাগ 100% তারা দখল করেছিল। এবং আমার ওখানে জামাতের সাবেক এমপি আমার নির্বাচনী এলাকায় 4টা প্রতিষ্ঠানের সভাপতি, এবং সমস্ত কলেজ মাদ্রাসাগুলো তারা, জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো ভিসিত তারা দখল করেছিলই, তাদের মাধ্যমে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর সভাপতি তারা নিয়ে গেছে। এখন স্বাভাবিক কারণে সরকার আসার পর দায়িত্ব কি? ওই প্রতিষ্ঠানগুলোকে তো একটা নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। এখন স্বাভাবিক কারণেই ওইখানে যে সমস্ত সভাপতিগুলো ছিল তাদের পরিবর্তন করতে হচ্ছে। আমার চাঁপাইনবাবগঞ্জ 250 বেডের হসপিটালে নির্বাচনের সময় সরকার আচরণবিধি দিয়েছে যে সরকারি কর্মরত কর্মকর্তা বা আপনার যারা বেসরকারি স্কুল, কলেজ, ডাক্তার, এরা কেউ নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করতে পারবেন না। আর বিশ্বাস করবেন না, চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে একেবারে স্বীকৃত 5 জন ডাক্তার, যারা একেবারে হাসপাতালে 100 গজ না, জাস্ট 20 গজ ওপারে সামনে আপনার ম্যাক্স হসপিটাল নামে একটা হাসপাতাল খুলে সেখানে শেয়ার হোল্ডার হয়েছে। সরকারি চাকরি করে কোনো অবস্থাতেই হতে পারে না, শেয়ার হোল্ডার হয়েছে এবং স্ট্যাম্পে ডিড করে আমাকে একজন শেয়ার হোল্ডার যে কোনো কারণে তাদের মধ্যে গোলযোগ হয়েছে, যে জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিচার দিয়েছে। এর বিচার আমার এখতিয়ার নাই। আমি বিষয়টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবহিত করেছি, স্বাস্থ্য মন্ত্রণালয় একটা ইনভেস্টিগেশন কমিটি করেছে। এখন এটাতে দেখা যাচ্ছে ওই 5 জন ডাক্তারই জামাতের। এখন যদি ইনভেস্টিগেশনে তাদের সাসপেন্ড করা হয় বা তাদেরকে ওখান থেকে আপনার বদলি করে দেওয়া হয়, তাহলে স্বাভাবিক কারণে জামাত ইসলাম সরকারের পর সন্তুষ্ট হবে। এখন বিষয়গুলো আপনার এরকম কিছু দাঁড়াচ্ছে। এখন বাজেট নিয়ে আপনি আলোচনা করতে গেলে, এটা আজকে বাজেটের আলোচনা নয়, বাজেট উপস্থাপন আমাদের মতো দেশের অর্থনীতিতে, আমাদের দেশের সামাজিক অবস্থার প্রেক্ষাপটে বাজেট উপস্থাপন করা এবং বাজেট বাস্তবায়ন করা ইজ এ ভেরি চ্যালেঞ্জ এবং এটা ডিফিকাল্ট ম্যাটার। তো সুতরাং এখানে আজকে গ্লোবাল যে আজকে সারা আন্তর্জাতিক বিশ্বে তেলের দাম বাড়ছে কেন? তেলের দাম বাড়লে স্বাভাবিক কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, তো বাংলাদেশে তেলের দাম বাড়বে না? গ্যাসের দাম বাড়বে না? সরকার তো আমি বলবো যে এই দুঃসময় ক্রাইসিস টাইমে অত্যন্ত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পেরেছে। কত ক্রাইসিস গেছে, আমি আমার এলাকায় শুধু না সারা বাংলাদেশে পাম্পগুলোতে আপনার
লাইনের পর লাইন, মোটরসাইকেলের লাইন, ট্রাকের লাইন, গাড়ির লাইন, এত কিছুর পরেও তো এটাকে সামাল দেওয়া গেছে। তা আপনি এই সমস্ত বিষয়গুলো আজকে অবশ্যই আমি জামাত বিরোধী দল হিসাবে জামাত ইসলাম রাজনীতির মঞ্চে সরকারের সমালোচনা 100 বার এখতিয়ার আছে, 100 বার তারা সমালোচনা করবে, কথা বলবে। আপনার পার্লামেন্টে যদি বলে কথা বলতে দেওয়া হয় না, এটা তো আমি মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। প্রতিদিন পার্লামেন্টে দেখেন জামাত ইসলাম কতজন এমপি কথা বলছে, বলছে না? পার্লামেন্টে তো সুনির্দিষ্ট একটা বিধি দ্বারা পরিচালিত হয়। আপনি এখন বাজেটের অধিবেশন, ভেরি ইম্পর্টেন্ট, এই সময় প্রত্যেকটা এমপি 350 জন এমপি চাবে যে এই 30 তারিখে বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় প্রত্যেকে 5 মিনিট করে হলো যেন আলোচনার সুযোগ পায়। তো সুতরাং এই সময় আলোচনার সুযোগ দিতে গেলে স্বাভাবিক কারণে অনেক সময়ের প্রয়োজন। এখন আপনি ওই বাজেটের আলোচনার মধ্যে আপনার কথা তুলে ধরতে পারেন। আপনি প্রতিদিন প্রশ্ন উত্তর পর্ব হচ্ছে, বা আপনার 71 বিধি হচ্ছে, বা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এর মধ্যে অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বিরোধী দলের নেতা উনিও কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে একটা জনগুরুত্বপূর্ণ বিষয় নোটিশ দিয়েছে, সেটার উপর আলোচনা হয়েছে। সুতরাং পার্লামেন্টে যদি বলছেন যে কথা বলতে দেওয়া হয় না, কথা বলার তো আপনাকে বিধি আছে, আপনাকে সেইভাবে কথা বলার সুযোগ তৈরি করতে হবে। তো আপনি যদি এখন মনে করেন যে আমি দাঁড়িয়ে যে এখন কথা বলতে চাই, তাহলে তো আপনার পার্লামেন্ট সঠিকভাবে চলবে না। পার্লামেন্টে হট্টগোল হবে, বিশৃঙ্খলা হবে পার্লামেন্টে, স্বাভাবিক কারণে। তারপর আমি বলবো যে বিএনপি অত্যন্ত ধৈর্য সহকারে, আমাদের স্পিকার বারবার রোলিং দিচ্ছে যে আপনারা কথা বলেন, নিয়ম অনুযায়ী, বিধি অনুযায়ী আপনারা কথা বলেন, কথা বলতে পারবেন, কথা বলার সুযোগ আছে। কিন্তু যদি আপনারা পার্লামেন্টে আবার অসংলগ্ন, কালকে দেখলাম যে আপনার পার্লামেন্টে যে সমস্ত এক্সপান্স করেছে স্পিকার, যদিও যে পার্লামেন্টে কুরুচিপূর্ণ কোনো কথা মন্তব্য করা যাবে না, কেউ করুক না কেন, সে এক্সপান্স হবে। তো এই বিষয়গুলো যদি আপনি এখন বলেন যে আমাদের কথা বলতে দিচ্ছেন, আপনি সভা সমাবেশ করছেন, আপনি বক্তব্য দিচ্ছেন, কিন্তু সেইখানে সভা সমাবেশ বা এই সমস্ত করতে গিয়ে জনদুর্ভোগ হচ্ছে কিনা, আপনি সরকারকে একদিকে বলছেন যে আমরা সহযোগিতা করবো, বাইরে বলছেন সরকারের সময় বেশিক্ষণ দেওয়া যাবে না, কথার মধ্যে তো মানে দ্বিচারিতা থাকছে। তো এই জিনিসগুলো আপনি একদিকে সরকারকে হুমকি দিচ্ছেন। আপনি সরকারের অনুগত বিরোধী দল নয়, আমি বলবো না যে আপনি সরকারের অনুগত বিরোধী দল হন। আওয়ামী লীগের 15 বছরের সময় আপনার জাতীয় পার্টি সরকারের অনুগত বিরোধী দল ছিল। জামাত ইসলাম নিঃসন্দেহে সরকারের অনুগত বিরোধী দল হওয়া দরকার নাই। জামাত ইসলামকে পজিটিভ বিরোধিতার জন্য কাজ করতে হবে, করুক, পার্লামেন্টে বলবে কথা, বাইরেও বলবে। কিন্তু আপনি যদি এতে হুমকি ধামকি দেন আর মনে করেন যে বিএনপি উড়ে এসে জুড়ে বসছে, এইটা তো করলে ভুল হবে। আজকে জামাত ইসলামের ভোট কত %? জামাত ইসলাম এই বাংলাদেশের স্বাধীনের পর এই প্রথম বাংলাদেশে বিরোধী দলের দায়িত্ব পালন করছে এবং সর্বোচ্চ পরিমাণ আসন পেয়েছে। আজকে যেহেতু একটা শক্তি অনুপস্থিতির কারণে ভোট তো আপনার মোটামুটি 70-80% আওয়ামী লীগ থাকলেও যে কাস্টিং রেট হয়েছে, আওয়ামী লীগের অনুপস্থিত সেই ভোট কাস্টিং হয়েছে। আওয়ামী লীগের ভোটটা কোন দিকে গেছে? আমাদের দিকে এসছে না তাদের দিকে গেছে? এই জিনিসগুলো কিন্তু অনেক বিবেচনার বিষয় আছে। মোহাম্মদ হারুন রশিদ বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে, নিশ্চয়ই উত্তর দেবেন সালাউদ্দিন আইয়ুবী। তার আগে একটু AKM জগলুল হায়দার আফ্রিক আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে বিরোধী দলের আসলে ভূমিকা কেমন হওয়া উচিত, যেটি নিয়ে মোহাম্মদ হারুন রশিদও বলছিলেন, আপনার মন্তব্য কি বলে? সরকারি দলের যেমন ভূমিকা রয়েছে সংসদে দেশটাকে সঠিকভাবে পরিচালনার, বিরোধী দলের ভূমিকাও কিন্তু দায়িত্বশীল ভূমিকা সেই জায়গায় রয়েছে। বিরোধী দল সবসময় লক্ষ্য রাখতে হবে যে সরকার সঠিকভাবে কাজ করছে কিনা, সরকারের কর্মকাণ্ডগুলি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে হচ্ছে কিনা, এটা কিন্তু বিরোধী দলের লক্ষ্য রাখার দায়িত্ব এবং দায়িত্বশীল ভূমিকা পালন করা। এবং আমি যে বললাম যে সমালোচনার জন্য সমালোচনা না, সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তোমরা এই জায়গায় ভুল করছো, তোমরা সঠিক পথে এগো। সরকার তো মানুষ, সরকার যে ভুল করবে না আমি সেটা বলবো না, অবশ্যই সরকারের কাজে ভুল থাকতে পারে। বিরোধী দল হিসেবে, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আজকে জামাত ইসলামের দায়িত্ব, যেহেতু তারা গণতান্ত্রিক প্রক্রিয়া আজকে সংসদে আসছে, তাদের দায়িত্ব হলো সরকারকে সঠিক পথ দেখানো এবং সরকারের কোনটা ভুল সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া। আমরা একটা জিনিস যে প্রধানমন্ত্রী যে জায়গায় বলছেন যে 71-এর তাদের ভূমিকা, 71-এ আমি কিন্তু একটা কিশোর মুক্তিযোদ্ধা ছিলাম, আমি তো স্বচক্ষে দেখেছি এগুলি ভূমিকাগুলি। আমরা যতটুকু পশ্চিমাদেরকে ফেস করতে না হয়েছে তার চেয়ে বেশি তাদেরকে ফেস করতে হয়েছে। কারণ পশ্চিমারা, পাকিস্তান সেনাবাহিনী, এই আপনার যারা মুক্তিযুদ্ধের সংগঠক, যারা মুক্তিযোদ্ধা এবং কোন বাড়িতে সুন্দর নারী আছে, এই পথ তারা চিনত না। এই পথ কারা চিনাইছে? যারা সেদিন আলবদর রাজাকার ছিল, তারা এই পথগুলো দেখাই দিছে। তো আজকে তাদের সেই জায়গা থেকে তাদের সরে আসতে হবে। তারা
একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখন তারা চলে আসছে, কাজে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের অতীতের ভূমিকার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল, যেটা এখনও তারা চায় নাই। বরং ঐক্যমত্য কমিশন আমি কি দেখেছি, আমি আমার দলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করছি, তাদের কথা হলো যে 71-এ এটা মুক্তিযুদ্ধ হয় নাই, এই 47 আর এই থেকে শুরু করে 71 মুইসা ফেলা 2024 সালে আমরা স্বাধীনতা অর্জন করছি। তাদের কথাটা ওই রকমই ছিল, কিন্তু এইগুলি তো এই কথাগুলো কিন্তু তাদের সেই 71-এর ভূমিকার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কাজে আমার ইয়াটা হইল যে তারা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদে চলে আসছে, সংসদের বিরোধী দল তারা, কাজে তাদের ওই রকম দায়িত্বশীল হইতে হইব। বিরোধী দলের যেটা দায়িত্ব সরকারকে সঠিকভাবে সঠিক পথ দেখানো, সরকার ভুল করলে সরকারের কনস্ট্রাকটিভ সমালোচনা করা। নিশ্চয়ই সালাউদ্দিন আইয়ুবী, যেমনটা AKM জগলুল হায়দার আফ্রিক বলছিলেন বিরোধী দলের ভূমিকা, মোহাম্মদ হারুনুর রশিদও একই প্রসঙ্গে বলছিলেন। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, তারপরে আমরা বিরতি নেব। 1 মিনিটে জানতে চাই যে যেমনটা মোহাম্মদ হারুনুর রশিদ প্রশ্ন তুলেছেন যে সরকারকে বলেছিলেন আপনারা সহযোগিতা, মানে জামায়াতে ইসলামী বলেছিল বিরোধী দল হিসেবে সহযোগিতা করবে, কিন্তু আসলে করছেন না, এই দ্বিচারিতা নিয়ে কি বলবেন? যে প্রশ্নটি মোহাম্মদ হারুনুর রশিদ রেখেছিলেন, ছোট্ট করে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের হারুন সাহেব বলেছেন যে জেলা পরিষদ প্রশাসক হওয়ার ক্ষেত্রে ভিন্ন কোনো প্রক্রিয়া ছিল কিনা। দেখুন, বিএনপি যে 31 দফা দিয়েছিল, 31 দফায় স্পষ্ট করে বলেছে এই ধরনের কোনো প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা এই ধরনের প্রতিষ্ঠানে মৃত্যু অথবা পদত্যাগ ব্যতীত তারা প্রশাসক নিয়োগ করবে না। তারা কিন্তু তাদের এই দফাকেই ভায়োলেশন করেছে। সুতরাং এই প্রক্রিয়াটা মানে কোনোভাবে তাদের দ্বারাও হওয়া উচিত ছিল না। বিরোধী দলের ভূমিকা আলহামদুলিল্লাহ জামাত ইসলামী তার বা বিরোধী দলের সদস্যরা যারা আছে সর্বাত্মকভাবে সেখানে ভূমিকা রাখছে, দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে। বিরোধী দল যখন দেখলো জ্বালানি সংকট হয়েছে, সরকার বারবার অস্বীকার করছে। 300 বিধিতে সরকার দাঁড়িয়ে বলছে জ্বালানি সংকট নেই, অথচ বাইরে এসে দেখা যাচ্ছে বিশাল 3 কিলোমিটার লাইন। তখন বিরোধী দল দাঁড়িয়ে বলেছে যে জ্বালানি সংকটের জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের বসা দরকার, কথা বলা দরকার। বিরোধী দলের প্রস্তাবের ভিত্তিতে সরকারি দল তখন জ্বালানি সংকট নিরসনে কমিটি করা হলো। কমিটির ঘোষণার পর 2টা বৈঠক হওয়ার পরে আলহামদুলিল্লাহ জ্বালানি সংকটের সমাধান হলো। সেখানে সরকারি দল এবং বিরোধী দলের যৌথ ভূমিকা ছিল, এবং সরকারি দল পরবর্তীতে এই প্রস্তাব দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বিরোধী দলকে ধন্যবাদ দিয়েছেন। প্রবাসী সংকট, প্রবাসে নানা ধরনের সংকট চলে, পাসপোর্ট সহ নানা লাশ ফেরত আসার ব্যাপারে সংকট। মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সরাসরি এই ব্যাপারে সংসদে 147 বিধিতে, আমাদের হারুন ভাই বলতে পারবেন, 47 বিধিতে নোটিশ দিয়েছেন। নোটিশ দিয়ে দীর্ঘ প্রায় 2.25 ঘন্টা সেখানে কথা বলেছেন। সেইখানেও সকল সংসদ সদস্য, ওই দিন প্রায় 250 বেশি সংসদ সদস্য উপস্থিত ছিল, সবাই বিরোধী দলের এই প্রস্তাবে একমত হয়েছে। মাননীয় স্পিকার তাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এই ব্যাপারে কথা বলার জন্য। সুতরাং দেশের প্রয়োজনে, দেশের সংকটে যেখানে যেভাবে আছে, এরপরে আমরা এই যে ভারতের সাথে সীমান্ত নিয়ে সংকট, এইটা নিয়ে 147 বিধিতে নোটিশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল সরকারি দলকে আমরা সহযোগিতা করতে চাই, সাজেশন দিতে চাই, কিন্তু সরকারি দল সাজেশন নিতে রাজি না। তারা বলছে যে আমরা এখন এই মুহূর্তে এটা আলোচনা করতে রাজি না, পরবর্তীতে আলোচনা করা হবে। জি, আবারও আমরা আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে। মোহাম্মদ হারুনুর রশিদ, আমাদের রাজনীতিতে ধর্মের ব্যবহার বাড়ছে। সুস্থ রাজনীতির জন্য এটি একটি সংকট এবং রাজনীতির ষড়যন্ত্রের অংশ হিসেবেও নানা বিশ্লেষকরা বলছেন। গত নির্বাচনে আমরা ধর্মের নানা রকম অপব্যবহার দেখেছি। ধর্মকে ব্যবহার করে আপনাদের দল কিংবা আপনাদের দলের কিছু নেতাকর্মীদের বিরুদ্ধেও নানা ধরনের অপপ্রচার ছিল, সেটিও আপনি নিশ্চয়ই জানেন, অবগত আছেন। আগামী দিনগুলোতে এই প্রবণতা আরও হয়তো বাড়তেও পারে, আবার কমতেও পারে। সেক্ষেত্রে এই যে পরিস্থিতি থেকে উত্তরণের যে উপায় নিয়ে প্রয়োজন আসলে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত বা পরিকল্পনা, সেক্ষেত্রে ধর্মীয় বিভাজনের যে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে তা রোধ করার ক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? না, বিএনপি এমন একটা রাজনৈতিক দল যে এখানে বিএনপির যে আমাদের আদর্শ বা আমাদের দলীয় গঠনতন্ত্র, ম্যানিফেস্টো যাই বলেন, সেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখা হচ্ছে আমাদের পার্টির অঙ্গীকার। সেখানে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের যে বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের সম্প্রদায় আছে, সকল ধর্মের প্রতি আমাদের একটা মানে সুদৃষ্টি সহাবস্থান বজায় রাখার দৃষ্টিভঙ্গি। ধর্মের ব্যবহার রাজনীতিতে থাকবে। রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা ইসলামিক দল বলি। এখন আপনি এইটাকে আপনি
কিভাবে প্রয়োগ করছেন, ব্যবহার করছেন, সে বিষয়টি আপনাকে আলোচনায় আসবে। এখন আপনি দেখেন যে আজকে যদি আপনি, মসজিদগুলো হচ্ছে ইবাদতের জায়গা, মন্দিরগুলো হিন্দু সম্প্রদায়ের জন্য তাদের পূজা অর্চনার জায়গা, গির্জাগুলো খ্রিস্টানদের জায়গা, প্যাগোডাগুলো আপনার বৌদ্ধদের জায়গা, এক একটা ধর্মের এক একটা স্টাইল আছে। এখন আপনি যদি আমাদের ধর্মীয় এই পবিত্র জায়গাগুলোকে রাজনীতির চর্চার জায়গা তৈরি করেন, বা আপনার আমাদের যে কোরআনের তাফসির মাহফিল হয়, তাফসির মাহফিল মাইকিং করছেন, প্রচার দিচ্ছেন যে সেখানে এটা অ্যাবসলিউটলি কোরআন হাদিসের আলোকে আপনার আলাপ আলোচনা হবে, দেশের ইসলামী স্কলাররা সেখানে বক্তব্য দেবে, এরকম সেটা যদি কোনো রাজনৈতিক মঞ্চে রূপান্তরিত হয়, সেটা নিয়ে কিন্তু আমাদের সাংঘাতিকভাবে ধর্মপ্রাণ মানুষের মধ্যে একটা বিভেদ, একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। কারণ একটা মসজিদে জামাতে ইসলামের লোক নামাজ পড়তে যায়, একটা আওয়ামী লীগের লোক নামাজ পড়তে যায়, বিএনপির লোক নামাজ পড়তে যায়, বা অন্য সাধারণ মানুষও নামাজ পড়তে যায়। কিন্তু সেখানে যখন আপনি ধর্মীয় বিষয় নিয়ে আসবেন, একটা রাজনৈতিক দলের লিফলেট বিতরণ করবেন মসজিদে, যে সেইখানে কিন্তু স্বাভাবিক অন্য কোনো রাজনৈতিক দল এটাকে সহজভাবে নিবে না। তো সেইখানেই আপনি ধর্মটাকে কিভাবে আপনার রাজনীতিতে ব্যবহার করছেন। যেন এবার আমরা রাজনীতিতে যেটা দেখেছি, এবারে নির্বাচনে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের জোট অনুপস্থিত থাকার কারণে এবারে দেখা গেছে জামাতে ইসলাম বা তাদের জোট এই ধর্মকে যেভাবে ব্যবহার করেছে, যেমন আপনি পূজার সময় এটা ধর্মীয়ভাবে যদি আপনি বিশ্লেষণে যেতে চান, অনেক আলোচনার সময়ের ব্যাপার আছে। যেমন গতকালকে আমি হিজাব নিয়ে যে কথাটা এসছে পার্লামেন্টে, পোশাকের ব্যাপারটা আপনি কোরআনের মধ্যে আল্লাহ পাক নারীদের জন্য আপনার পর্দার প্রথার পরিষ্কার বলেছে, এবং আল্লাহ রসুলও মেয়েদের জন্য পর্দার প্রথা বলেছে। নারীদের শিক্ষার ক্ষেত্রে একেবারে পরিষ্কারভাবে বলা আছে যে কর্মক্ষেত্রে নারীরা পর্দার সহায়তে যে কোনো তারা কর্মকাণ্ডে যাবে। এখন নিকাব যেটা আপনার চোখ মুখ ঢাকা অবস্থায়, এটা হচ্ছে আপনার ফরজও না, সুন্নতও না, ঠিক আছে না? আপনি একজন আইনজীবী, আপনি একজন ডাক্তার, আপনি একজন শিক্ষক, আপনি একজন বিভিন্ন বিভাগের কর্মরত কর্মকর্তা, সেখানে যদি আপনি চোখ মুখ ঢাকা অবস্থায় রেখে যান। তো আমি সৌদি আরবে নিজে গিয়েছি গত 22 রমজানের আপনার উমরা করতে। সেখানে গিয়ে দেখলাম ইমিগ্রেশনে প্রচুর সৌদি নারীরা আপনার কাজ করছে, তাদের কোথাও কোনো ইনকাম নাই। ইভেন আপনার মক্কা শরীফে, আপনি মদিনায় আপনার কি বলার নাম, আমাদের মদিনা রজা মোবারকে, সেখানে আমরা নামাজ পড়ি, সেখানে কোনো নারীকে আপনার মুখে এই নিকাব দেওয়া একেবারে নিষিদ্ধ। তাহলে আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই। আপনি এটা নিয়ে যখন বাড়াবাড়ি করবেন, এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াতও দিয়ে দিয়েছে, পরিষ্কারভাবে আল্লাহ বলছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই কারণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না যে অতীতে বহু গোত্র ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। এখন আপনি জামাতে ইসলাম ধরেন যে আজকে ধর্ম নিয়ে রাজনীতি করছে, কিন্তু আজকে জামাতে ইসলামের একটা লোক যখন আপনি ধর্ষণের কারণে ধরা পড়ছে, তাদের জন্য একরকম কথা বলছেন, তাদের যখন আইন প্রয়োগ করতে যাচ্ছেন তখন বলছে হ্যাঁ আমাদের প্রতি অবিচার করা হচ্ছে। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আমাদেরকে। আপনি এই বিষয়গুলোর যে কারণে আমি মনে করি যে ধর্মীয় ব্যাপারে, যে কারণে আপনার ধর্মে আমাদেরকে অনেকেই আজকাল যারা অন্য রাজনৈতিক দল, কেউ আপনার জামাত ইসলামকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দেয়, যারা ধর্মকে নিয়ে আপনার তাদের নিজেদের হাতের হিসাবে ব্যবহার করে বা সুবিধা নিতে চায়। এই বিষয়গুলো আমি মনে করি যেটা আমাদের ইসলাম ধর্মের ক্ষতি করছে, ইসলামের ক্ষতি করছে, আমাদের ইসলামী মূল্যবোধের ক্ষতি করছে। জি, সালাউদ্দিন আইয়ুবী, ওয়াজ মাহফিলেও দেখেছি নানা ধরনের ভুল বার্তা ছড়ানো হয় মুক্তিযুদ্ধ বা রাজনীতিবিদদের সম্পর্কে। এই বিষয়ে কি বলবেন, এবং রাজনীতিতে ধর্মের অপব্যবহার বন্ধ হওয়া কতটা উচিত, বা ধর্মের ব্যবহার আসলে কতটা উচিত? জি, ধন্যবাদ আপনাকে আবার সুযোগ দেওয়ার জন্য। দেখুন, একটা কথা আছে, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ধর্ম সম্পর্কে কথা বলার আসলে যে উপযুক্ত জায়গা, এটা আসলে সেটা না, এখানে এই জায়গাটা না। ধর্ম নিয়ে ফতোয়া জারি করা, কোথায় কথা বলা যাবে না, এটার জায়গায় এটা না। আর ইভেন আমি বলবো আপনিও এটা শোনার উপযুক্ত জায়গায় নাই এখন, যে এটার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম আছে। সেই ধরনের, তাহলে ধর্মের সাথে রাজনীতির সংশ্লিষ্টতা কিভাবে? এটা তো এখানে তো রাজনীতি নিয়ে কথা বলতে আসছি, তাহলে এই জন্যই বলছি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর এই জায়গাটাতে। এখানে আমাদের হারুন ভাই একটু বলার চেষ্টা করেছেন যে মসজিদ শুধু ইবাদতের জায়গা। আপনি মসজিদ কি কাজে ব্যবহৃত হবে এটা কার কাছ থেকে শিখবেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখবেন, যিনি এই আমাদেরকে মসজিদ দেখিয়ে দিয়েছেন কোথায় কিভাবে হইতে হবে। আল্লাহ রসুল মসজিদে বসে 22টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। যুদ্ধের ঘোষণা হয়েছে মসজিদ থেকে, যুদ্ধ ফেরত বন্দীদেরকে কোথায় রাখা হবে এটা ঘোষণা হয়েছে মসজিদ থেকে, কোন রাজ্যে কে যাবে গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবে এটা ঘোষণা হয়েছে মসজিদ থেকে, কারা সৈনিক হিসেবে দায়িত্ব পালন করবে, কারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে এটা মসজিদ থেকে ঘোষণা হয়েছে।
22টা মন্ত্রণালয় একবারে টু দ্য পয়েন্ট 1-to-1 মসজিদ থেকে দায়িত্ব পালন করা হয়েছে। তাহলে আপনি কি বলবেন যে আল্লাহ রসুল আসলে এবাদত ছাড়া অন্য কিছু করতে পারেন, এই সব করছে সেখান থেকে? তাহলে উনি কি ভুল করেছেন? কোনোভাবেই না। তাহলে আপনি এখন কোথা থেকে পাইলেন যে মসজিদে এবাদত ছাড়া আর কিছু করা যাবে না? কোথা থেকে পেলেন? এটার কোনো লজিক নাই। অথচ মসজিদই হলো সমাজের সকল সংস্কারের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফত ছিল, খেলাফতের পরে উমাইয়া খেলাফত ছিল, উমাইয়া খেলাফতের পরে আব্বাসীয় ছিল, আব্বাসীয়তার পরে ওসমানী খেলাফত ছিল। ইভেন এই উপমহাদেশে মোগল সাম্রাজ্যের যে সময়গুলো ছিল, আপনি যদি বাই টার্ন দেখেন, আপনি যদি হিস্ট্রি জানেন, আপনি যদি ইসলাম বুঝেন, আপনি যদি ইসলামী নীতি বুঝেন, বিধানগুলো একটু ইয়ে করে দেখেন, তাহলে বুঝবেন যে মসজিদ আসলে শুধুমাত্র তালা দিন, সারাদিন তালা দিয়ে রাখবেন আর আজানের সময় খুলবেন, যাবেন আসবেন, এই জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদ হলো সমাজের সকল কিছুর কেন্দ্রবিন্দু সেখানে। যাই হোক, আর আমি কি বলবো যে এই জায়গাটাতে মানে অপব্যাখ্যা দেওয়া বা একটু ইয়ে করার মধ্য দিয়েই আসলে সমাজকে মানে বিভাজনের জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা আসলে এরকম না যে আপনি এখানে কি রাজনীতি করবেন, দলাদলি করবেন, কিন্তু এরকমও না যে আপনি ধর্মকে রাজনীতির বাইরে রাখবেন। কোনোভাবেই সম্ভব না। হারুন ভাই কিন্তু স্বীকার করেছেন যে ধর্ম থাকবে রাজনীতিতে। অপব্যবহার নিয়ে বলছেন। ধর্ম মাহফিলে যে অপতথ্যগুলো কথা বলা হয়। অপব্যবহার কখন হয়? মনে করেন আপনি কোনো সময় নামাজ পড়েন না। আমি এরকম অনেককে দেখেছি যে ওযু ছাড়া জানাজা নামাজ পড়ছে। এটা হলো ধর্মের অপব্যবহার। বলছে যে এখানে এবার নির্বাচন করবো, যদি জানাজার নামাজে না যাই তাহলে কিভাবে হবে? ওযু ছাড়া জানাজার নামাজে দাঁড়ায় গেছে। এটা হলো ধর্মের অপব্যবহার। কোনোদিন টুপি মাথায় দেন না। এই নির্বাচন আসলে আপনার সবসময় টুপি মাথায় দিয়ে আপনি ঘুরেন। এটা হলো ধর্মের অপব্যবহার। আপনি কোনো সময় কোরআন পড়তেও পারেন না, আপনি একবারে নিয়মিত কোরআন নিয়ে ঘুরেন, কোরআন সবসময় বিতরণ করেন, তাই বোঝা যায় যে আপনি এই সময় এই কাজে এটাকে ব্যবহার করছেন। এটাকে বলা হয় অপব্যবহার। কিন্তু যিনি নিয়মিত ধর্মচর্চা করেন, যিনি নিয়মিত নামাজ পড়েন, যিনি নিয়মিত কোরআন পড়েন, নিয়মিত ইসলাম চর্চা করেন, তিনি যদি ইসলামের বিধানগুলোকে নিজের জীবনে কীভাবে বাস্তবায়ন হয়েছে, সমাজে সেভাবে বাস্তবায়ন করতে চায়, সেটা বলে, সেটা মানুষকে বোঝায়, এটাকে ধর্ম মানে অপব্যবহার বলে না। আমি প্রশ্ন রেখেছিলাম যে ওয়াজ মাহফিলে না ওই যে ভুল বার্তা ছড়ানো হয় মুক্তিযুদ্ধ এবং রাজনীতিবিদদের নিয়ে, সেটি নিয়ে আসলে কি বলবেন? এটি আমার প্রশ্ন ছিল। আপনি তার আগে অপব্যবহার বলেছেন। আমার কাছে এক মিনিট সালাউদ্দিন আমার কাছে 4-5টা ভিডিও আছে ওয়াজ মাহফিলের, যেগুলো আসলে আপনি আগে বললে আমি আর টকশোতে হয়তো চালাতে পারতাম, কিন্তু এখন যেহেতু সময় নাই। এক মিনিট আমাকে আমি সালাউদ্দিন যেটা বললো, মসজিদে আল্লাহ রাসূল, আমি শেষ করছি, টাইম নাই। আমি দেখেন আমি টাইম নাই। আপনি এখানে আমাদের সালাউদ্দিন সাহেব যেটা বললো যে আল্লাহ রসুল মসজিদ থেকে, আমি সেটা সত্য, কিন্তু তখন কি আর কোনো রাজনৈতিক দল ছিল? আজকে যদি জামাতে ইসলাম মসজিদে বসে আপনার এই কাজ করতে যায়, তা বিএনপি যে কাজ করতে যাবে, আওয়ামী লীগ যে কাজ করতে যাবে, অন্য দল এই কাজ করতে যাবে। এবার যেটা ঘটনা ঘটেছে, এবার আপনার যে ঘটনা ঘটেছে যে আপনার এবার জামাতে ইসলামের ইমামরা মসজিদে প্রার্থীর জন্য ভোট চেয়েছে, ইভেন জানাজাতে দাঁড়িয়ে ভোট চেয়েছে। এটার মধ্যে মানুষের মধ্যে সাংঘাতিক প্রতিক্রিয়া হয়েছে, সাংঘাতিক ব্যাড একটা মেসেজ গিয়েছে। সুতরাং আমরা যেটা চাই যে ধর্মের যে আমাদের পবিত্র জায়গাগুলো, সেগুলো যেন বিতর্কিত না হয়। তারপরে জামাতে ইসলাম একটা রাজনৈতিক দল, নামের সাথে ইসলাম। যেমন কালকে পার্লামেন্টে সেদিন বললো না যে ফখরুল ইসলাম ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না, আবার একটা কি জানি বললো এটা ইসলাম না। সুতরাং এটা বুঝতে হবে যে জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, তার সাথে ইসলামকে মেশানো ঠিক হবে না, কোনোভাবেই ঠিক হবে না। রাজনৈতিক দল হওয়ার কারণেই তোর জামাত ইসলামকে কর্মকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। জি, একই প্রসঙ্গ নিয়ে একে জগলুল হায়দার আফ্রিকা আপনার কাছে আসতে, তাই ধর্মীয় রাজনীতি আসলে আমাদের রাজনীতির জন্য বড় সংকট কিনা, কি বলবেন? আচ্ছা, হারুন ভাই কিন্তু কিছুক্ষণ আগে একটা কথা বলছেন যে আমাদের ইয়েতে মানে হাদিসটা দিছে আছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, কিন্তু একটা জিনিস কিন্তু আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বেসিক প্রিন্সিপালগুলি কিন্তু তিনি তুলে ধরেছেন ওনার বিদায় হজে। বেসিক প্রিন্সিপাল একেবারে ওই জায়গায় কিন্তু উনি একটা কথা স্পষ্টভাবে বলছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কারণ অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। তো এখন উনি যেটা বললেন যে মসজিদে থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন, রাষ্ট্র পরিচালনা একটা জিনিস আর রাজনীতি আরেকটা জিনিস। রাজনীতিতে পক্ষ বিপক্ষ আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় উনি যখন মসজিদ থেকে করছেন তখন তো পক্ষ বিপক্ষ ছিল না, সবাই একদিকে ছিল। কাফেররা তো যুদ্ধে পরাজিত হয়ে তারা আউট অফ সিন হয়ে গেছে। কিন্তু আমার যেটা কথা হলো, 20 সেকেন্ডে শেষ করবেন, সময় স্বল্প। আমার যেটা কথা হলো যে গত নির্বাচনে যেটা আমরাও দেখেছি, এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, কিন্তু মসজিদে গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে। তারপরে আরেকটা জিনিস, আপনি বুরকা পরে হেজাব পরে মানে চোখ বন্ধ করে ঘরে ঘরে গেছে দল বাইদা ইয়া, তারা আপনার কি ইসলাম মানে এইবার ভোট দিলে
জামাতে ভোট দিলে ভ্যাস্তি টিকিট পাওয়া যাবে, জি, এই সমস্ত এই জিনিস প্রসঙ্গ নিয়ে- প্রচার করা জি হয়েছে। জি আবার হয়তো কোনো আরেকদিন আবারও আলোচনায় আমরা ফিরবো একই বিষয় নিয়ে। আপনাদের তিনজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।